সো রিসেন্টলি আমি অনেকগুলো সিনেমা দেখলাম, যার মধ্যে একটা রয়েছে ক্যাডো লেক, এবং দেখার পরে আমার একটাই থটস যে হাউ স্টুপিড আমি যে এই সিনেমাটা এতদিন কেন দেখিনি। সিনেমাটা এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এবং এর মেকিং একদম ব্রিলিয়েন্ট। এই সিনেমাতে অভিনয় রয়েছে আমার একজন পছন্দের অভিনেতা ডাইলান ওব্রায়ান, যার বয়সটা তো একটু কম, তবে ভবিষ্যতে আমি প্রিটি মাচ শিওর সে একজন বড় অভিনেতা হয়ে দাঁড়াবে। সো চলো এবার মেন পয়েন্টে ডিসকাশন করা যাক নাকি। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ক্যাডো লেক সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। এবং অবশ্যই শুরু করার আগে আপনাদের বলে দিই, এটা একটা থ্রিলার মিস্ট্রি সিনেমা, তবে এতে কিছু সাইফাই এলিমেন্ট রয়েছে, তাই আমি রিকোয়েস্ট করবো যে মাথার সব জড়তা ছেড়ে একটু মন দিয়ে আমার কথাগুলো শুনুন। গল্পের শুরুতে আমরা একটা অ্যাক্সিডেন্টের সিন দেখতে পাই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ব্রিজ ভেঙে সরাসরি একটা লেকে গিয়ে পড়েছে। আমরা একটা ছেলেকে দেখতে পাই যে সেই অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছে, তবে সাথে ছিল তার মা, যে সেই দুর্ঘটনায় মারা যায়। তারপরে বেশ কিছুদিন পর আমরা সেই ছেলেটাকেই দেখি। ছেলেটার নাম হচ্ছে প্যারিস, যে সেই বৃহৎ লেকটাতে কাজ করে পরিষ্কার করার, এবং সেই লেকটার নামই হচ্ছে ক্যাডো লেক। বেশ কিছুটা দূরে একটা বড় ড্যাম বানানো হয়েছে, একটা বাঁধ। প্যারিসের পিতা, যার নাম হচ্ছে বেন, যে সেই বাঁধটার একদমই এগেনস্টে, তার বিপক্ষে। সে সেখানে বাঁধ একদমই পছন্দ করে না। সে মনে করে যে সেই বাঁধটার জন্য সেই লেকের জলে কোনো সমস্যা হচ্ছে, বা সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ বা সেই নেচারে অনেক ক্ষতি হচ্ছে। প্যারিস ছেলেটা একটু একা একা থাকে, কথা কম বলে, যদিও সে প্রথমে এরকম ছিল না। গল্পের শুরুতেই তো দেখলাম যে একটা দুর্ঘটনাতে সে তার নিজের মাকে হারায়, এবং তারপর থেকেই ছেলেটা এরকমই হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে যে সময়কালটা দেখছি এটা হচ্ছে 2003, আর তারপরে সময়কালটা শিফট হয়ে যায় 2022-এ। আমরা এলি নামক একটা মেয়েকে দেখতে পাই, তার সাথে রয়েছে আর একটা ছোট মেয়ে, যার নাম হচ্ছে অ্যানা। অ্যানা হচ্ছে এলির সৎ বোন। তারা কিছু শপিং টপিং করে বোটে করে ফিরছে, এবং এই সিনেমাতে দেখিয়েছে যে মানুষের কানেক্টিভিটির একটা মেন কেন্দ্র হচ্ছে এই লেকটা। সেই লোকাল মানুষগুলো দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে সেই লেকটা, তবে এই স্থানটা অনেক পুরনো। এই স্থানের বহু নাম রয়েছে, বেশ কিছু নাম তো অনেক পুরনো, যখন এই স্থানে সেই রেড ইন্ডিয়ানরা বসবাস করতো, অর্থাৎ নেটিভ আমেরিকানরা। সো এলি এবং অ্যানা সেখান থেকে ফিরছে। অ্যানার এক বন্ধু, স্কুলের বন্ধু স্যাফায়ার, তার সাথে দেখা হয় সেখানে। অ্যানা জানায় যে এই স্যাফায়ার নাকি এই লেকে কিছু উলফদের দেখেছে, নেকড়েদের দেখেছে। এখন ব্যাপারটা শুনতে তো একটু স্ট্রেঞ্জ যে এরকম জলাশয়তে উলফরা কি করছে। আর যদিও বা এই স্থানটার ভৌগোলিক অবস্থানও তো সেরকম না যে এখানে উলফরা বসবাস করবে, আজ অব্দি কোনো মানুষ তো দেখিনি। সেটা নেহাতি মনের ভুল ছাড়া আর কি বা হতে পারে। যাই হোক, সেই মুহূর্তে সেই লেকের জল কিন্তু অনেকটা কমে গিয়েছে, এলি এটা লক্ষ্য করে। তারপর তারা যখন নিজেদের বাড়ির কাছে গিয়ে পৌঁছায়, সেখানে বেশ কিছু বাচ্চা কুচ্চা ভিড় করে রয়েছে, কারণ সেখানে একটা মৃত কুমির পড়ে রয়েছে, যার শরীরের অর্ধেকটা কাটা। এবং কাটা বলতে এমন না যে কোনো জন্তু খেয়ে নিয়েছে বা কেউ কেটে দিয়েছে, একদম প্রপারলি কাট দেওয়া, মানে সেই কাটিংয়ে কোনো বেঁকাচোরা নেই, একদম স্ট্রেইট। এলির কাছে ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ যে সে এই স্থানে তো এতদিন ধরে রয়েছে, আদৌ কি এই স্থানে কুমির রয়েছে? আর যদিও বা থাকতো, তাহলে এরকম প্রপারলিভাবে কে কেটেছে এটাকে? যাই হোক, তারপরে আমরা আবার সময়ের আগে চলে যাই। সেই 2003-এ প্যারিস নামক সেই ছেলেটাকে দেখতে পাই, যে একটা ডাক্তারের কাছে গেছে। সে ডাক্তারের কাছে গেছে তার মায়ের ব্যাপারে জানার জন্য, যে তার মায়ের অ্যাকচুয়ালি কি হয়েছিল। দেখুন, গল্পের শুরুতে তো দেখেছিলাম যে সেই দুর্ঘটনাতে প্যারিস তার মাকে হারিয়েছে। তার মায়ের একটা সিজার এসেছিল। সিজার মানে হাত পা কেঁপে ওঠা নার্ভের একটা রোগ, যেটা খুবই আনফর্চুনেট ছিল। সে গাড়ি চালাচ্ছিল, তখনই সিজারটা ওঠে এবং সেই অ্যাক্সিডেন্টটা হয়। তবে তার মায়ের যে কান থেকে রক্ত বেরোচ্ছিল, একই সাথে তার মায়ের তো এরকম কোনো রোগ ছিল না। যতদূর সে জানে, কান থেকে রক্ত বেরোনো এইগুলো তার মায়ের রোগের সাথে তো ম্যাচ খাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি প্যারিস জানতে চায় যে তার মার কি হয়েছিল, অথবা ডাক্তার হয়তো ধরতে পারেনি যে তার মায়ের আদৌ কি রোগ আছে। তার মা তো মারা গেছে, তবে প্যারিস সে হারানোটা এখনো ভুলে উঠতে পারছে না, সেই জিনিসটাকে কোপ আপ করে উঠতে পারছে না। প্যারিস তারপর বাড়ি ফিরে আসে, যেখানে তার গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল। সে তার গার্লফ্রেন্ডকে সি বলে ডাকে। প্যারিস ইদানিং খুবই ডিস্টার্বড, কোনো কিছুতে তার মন নেই। এইটা নিয়ে মেয়েটা খুবই চিন্তিত। রিসেন্টলি মেয়েটা এই স্থান ত্যাগ করে হাউস্টনে যাওয়ার কথা, তবে প্যারিসের চিন্তা করেই সে যায়নি। অন্যদিকে এলির গল্পে আসে যখন সালটা হচ্ছে 2022। সে একটা ফ্যামিলি গেট টুগেদারে বসেছে। সেই ছোট্ট অ্যানা নামক মেয়েটা, সে তার পিতার ড্যানিয়েলকে কিছু মরা মথ দেখায়। সেই 4 চোখওয়ালা মথ, যেগুলো বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এখন বাকি লোকেরা তো এটা থেকে অবাক হয়ে যায় যে এই ছোট বাচ্চাটা একটা বড় ডিসকভারি করেছে। যে পতঙ্গগুলো বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, তারা এখানে আসলোই বা কি করে? সত্যিই তো তাই। অ্যানা সেই লেকের মধ্যেই তো সেই মথগুলোকে পেয়েছিল, কি করে আসলো তারা এখানে? যাই হোক, সেখানে সবাই আনন্দ করছে, যেমনটা বললাম একটা গেট টুগেদার। কিন্তু এলি একদমই এনজয় করছে না, কারণ এলি এই পরিবারটাকে তার নিজের পরিবার মনে করে না। যেমনটা বললাম, অ্যানা কিন্তু এলির সৎ বোন। এলির মা আর একটা বিয়ে করেছে। এলির মায়ের নাম হচ্ছে সিলেস্ট, যার নতুন হাজবেন্ড হচ্ছে ড্যানিয়েল, এবং ড্যানিয়েল খুবই ভালো। অ্যানা নামক মেয়েটা ড্যানিয়েলেরই মেয়ে, এবং সে এলিকেও নিজের মেয়ের মতনই রাখতে চায়। সেও এলিকে তার নিজের পরিবারের একটা অংশ বানাতে চায়, তবে এলি এটা অ্যাকসেপ্ট করতে পারছে না। এলি এসেছে তার আসল পিতার ডেথ সার্টিফিকেট নিতে।
তার আসল পিতা নাকি গুম হয়ে গেছিল, গায়েব হয়ে গেছিল, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মোটামুটি সেটা বহু বছর পর, এবং একটা মানুষকে 7 বছরের বেশি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তাকে মৃত ঘোষিত করে দেওয়া হয়, এবং আশা করি তার ডেথ সার্টিফিকেটটাও পাওয়া যাবে। এলি রিসেন্টলি গ্র্যাজুয়েট করছে এবং তার কারণেই তার মায়ের সই এবং তার মৃত পিতার ডেথ সার্টিফিকেটটা লাগবে। এখন এলির নতুন পিতা অর্থাৎ ড্যানিয়েল কিন্তু এই সইটা চাইলে করতে পারে, কিন্তু এলি ড্যানিয়েলের এই সইটা নেবে না। এটা নিয়েই তার মায়ের সাথে নানান ঝগড়াঝাটি হয় এবং এলি সেই স্থানটা ত্যাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর সেই মুহূর্তে দুটো সময়কাল অর্থাৎ 2022 এবং 2003-এর একটা সিন একসাথে দেখাচ্ছে। এলি তো সেই বোটে করে ফিরছে, অন্যদিকে প্যারিস তার নিজের গার্লফ্রেন্ডকে বিদায় জানাচ্ছে। প্যারিসের ঘরটা সেই লেকের পাশেই ছিল এবং প্যারিস এবং এলি তারা দুজনেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তাদের পার্থক্যটা শুধু সময়ের ছিল, 20 বছরের ডিফারেন্স মাঝে, কিন্তু তারা দুজনেই এক অদ্ভুত আওয়াজ পায়, যেন একটা জোরে বিস্ফোরণ বা কিছু একটা আওয়াজ। যদিও প্যারিস সেটাকে ইগনোর তো করে দেয়, তবে এলি সেই লেকের মাঝখানেই কিছু উল্ফদের দেখতে পায় যারা সেখানে হাঁটাচলা করছিল। এই স্থানে উল্ফদের আসাটা একেবারে অসম্ভব। অবভিয়াসলি লেকের মধ্যে তো আর উল্ফরা থাকে না। এই যে দেখুন না, আজকে সকালেই তো এলি অ্যানার মুখ থেকে যখন শুনতে পেরেছিল যে তার বন্ধু এই স্থানে কিছু উল্ফদের দেখেছিল, সে সেটাকে মজা ঠাট্টার রূপেই নিচ্ছিল, কিন্তু এখন সে নিজের চোখে সেই স্থানে কিছু উল্ফদের দেখছে। যাই হোক, এলি তারপর চলে যায় তার নিজের বন্ধুর বাড়িতে, যদিও তার বন্ধু এটাকে একদমই ভালো চোখে নিচ্ছে না যে এলি সবসময় এখানে থাকুক। এলি একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে গেছে, তার বেচারা নিজের থাকারও জায়গা হচ্ছে না এবং সে তার নতুন পরিবারটাকে নিজের পরিবার হিসেবে মেনেও নিতে পারছে না। যাই হোক, পরের দিন সকালবেলায় তার ফোন এসেছে। ব্যাপার হচ্ছে যে তার বোন অর্থাৎ তার সৎ বোন অ্যানা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে গতকাল রাতে এলি তো রাগ করে চলে গিয়েছিল এবং তার বোন তার পিছু পিছু গিয়েছিল। অ্যাকচুয়ালি অ্যানা কিন্তু এলিকে খুব ভালোবাসে, তবে সে গিয়ে তো ছিল কিন্তু আর ফিরে আসেনি এবং আনফর্চুনেটলি সেই স্থানের একটা মানুষও অ্যানাকে দেখেনি। ড্যানিয়েল তখন এলির থেকে তার বোটের চাবিটা চায়, সে এখন খুঁজতে যাবে নিজের মেয়েকে। এলি তাকে চাবিটা তো দিয়ে দেয়, তবে সেখানে আর বোট নেই। একটু আগেই, জাস্ট 1-2 মিনিট আগেই এলি সেই স্থানে তার বোটটা রেখেছিল, সেই বোটটা আচমকা গায়েব। কে নিয়ে গেল সেটা? অন্যদিকে এখন সময়কালটা হচ্ছে 2003, যে সময়তে আমরা প্যারিস নামক সেই ছেলেটাকে দেখতে পাই। সে তো সেই লেকে কাজ করে, সেটাকে পরিষ্কার করার কাজ সে কাজ তো করছে, তবে সেই মুহূর্তে সেই স্থানের জল আবার কমে গেছে। তার সাথে যে বোটটা রয়েছে সেই বোটটা তো আর সেখানে যেতে পারবে না, যেহেতু জল কম, সেই কারণে প্যারিসকে হেঁটেই কাজ করতে হবে। তবে সে কিছু অদ্ভুত জিনিস সেখানে লক্ষ্য করতে পারে। প্রথমত কিছু মানুষের চেঁচানোর আওয়াজ, এক টাইপের হেলিকপ্টারের আওয়াজ, তবে আকাশ তো পরিষ্কার, কোনো হেলিকপ্টার সেখানে নেই। হতেই পারে তার কানের সমস্যা। সেখানে তার রেডিওতেও একটু সমস্যা হচ্ছিল এবং সে চলতে চলতে ফিল করতে পারে যেন সে একটা অন্য স্থানে প্রবেশ করেছে, একটা অদৃশ্য দেওয়ালের ওপারে চলে গেছে। সেই মুহূর্তে তার কানে তালা লেগে যায়। প্যারিস বুঝতে পারে যে এখান থেকে হয়তো এগোনোটা ঠিক হবে না, সেই কারণে সে ঝট করে আবার পিছিয়ে আসে এবং সব কিছু আবার নর্মাল হয়ে যায়। একই সাথে সে কিছু উল্ফের আওয়াজও শুনতে পেরেছে। সে মনে করছে যে তার মাথায় হয়তো কোনো সমস্যা হয়েছে। এমনকি সেই মুহূর্তে তার নিজেরও একটা সিজার দেখতে পায় সে, তার হাতটা কাঁপছে, ঠিক যেমনটা তার মায়েরও হতো। প্যারিস সেখান থেকে পিছিয়ে আসে এবং তার পার্টনারের সাথে সাক্ষাৎ করে। জল আবার বেড়ে গিয়েছে হালকা, তবে এবার জলের সাথে অনেক ময়লাও সেখানে ভেসে এসেছে, বালতি শালতি অনেক কিছু, আর এবং সেই নোংরার কারণেই তাদের বোটটা আটকে গেছে, চলতে পারছে না। প্যারিস সেই বোটের পাখাটা পরিষ্কার করতে যায় এবং দেখতে পায় যে সেই পাখাতে একটা দড়ি জড়িয়ে রয়েছে এবং সেটার মধ্যে একটা নেকলেসও রয়েছে। যাই হোক, এই দড়িটা মন দিয়ে দেখবেন, একটু চিনে রাখবেন। তবে প্যারিস সেখানে যে নেকলেসটাকে পেয়েছে সেটাকে সে চেনে, এটা তার মায়ের নেকলেস, যে প্রায় অনেক দিন আগেই মারা গিয়েছে। প্রথম থেকেই প্যারিস একটু ডিস্টার্ব ছিল, তার মায়ের মৃত্যু এবং তার সেই রোগটা নিয়ে তার মনে নানান ডাউট ছিল এবং এখন সেই ডাউটগুলো আরও বেড়ে গেছে যে তার মায়ের নেকলেস, হুবহু তার মা তাকে যে নেকলেসটা দিয়েছিল সেরকমই আর একটা নেকলেস সেখানে আসলো কি করে। একই দেখতে এখন তার কাছে দুটো নেকলেস রয়েছে এবং তার মাথায় প্রশ্ন আরও বাড়তেই আছে। সে তার গার্লফ্রেন্ড সিকে নিয়ে চলে যায় সেই স্থানে। এই স্থানে জলটা তখন কম ছিল এবং সেখানে সে পায়ের ছাপও দেখতে পেয়েছে, যেন এই রাস্তা ধরে কেউ গেছে। তবে এখন তো আবার জল বেড়ে গেছে, সেই পায়ের ছাপও তো নেই এবং কালকের মতন সিচুয়েশনও সেখানে নেই। সত্যি কথা বলতে সে তার গার্লফ্রেন্ডকে বলে বোঝাতে পারছে না যে সে কোন জিনিসটা দেখেছে বা সে কেমন একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে। তার গার্লফ্রেন্ড তো কিছু বুঝতে পারছে না, তবে তাকে একটু শান্ত করার চেষ্টা করছে। সে অ্যাকচুয়ালি প্যারিসকে ভালোবাসে, প্যারিসের জন্যই সে কিন্তু সে হাউস্টনে যায়নি, এখানে রয়ে গেছে। মোটামুটি বহু দিন পর তারা একসাথে বোটে করে কোথাও বেরিয়েছিল আজকে। এর আগে তারা বেরিয়েছিল 1999 সালে, যখন এই স্থানে একটা খরা দেখা দিয়েছিল। তাদের বোট আটকে গেছিল কারণ সেখানে জল কম, কাদা মাটি বেশি ছিল। আর তখনই প্যারিসের সেই কথাটা মনে আসে যে এই স্থানে তো খরাও দেখা দিয়েছিল, এই লেকটাতে কখনো কখনো জল কমেছে, কখনো কখনো জল আচমকা বেড়ে গেছে। সিম নামক সেই মেয়েটা যেখানে প্যারিসকে আরো শান্ত করার চেষ্টা করছে, তাকে আরো ঠিক করার চেষ্টা করছে, উল্টে তার কথাগুলো প্যারিসের মনে আরো আলাদা আলাদা ডাউট ক্রিয়েট করছে। সো এখন আমরা বুঝে গেলাম যে এখন দুটো সময়কালে অর্থাৎ 2003 এবং 2022-এর দুটো ইনভেস্টিগেশন চলছে।
একদিকে প্যারিস, তার মনে নানান প্রশ্ন যে তার মায়ের অ্যাকচুয়ালি কি হয়েছিল। সে অদ্ভুত স্থানটাতে প্রবেশ করার পর সে কিছু আওয়াজ পেয়েছে, এমনকি সে তার নিজের মাকে ফিল করেছে। ঠিক তেমনই একটা রোগ যেটা তার মার ছিল সেটা তারও হয়েছে। অন্যদিকে 2022-এ অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যানা যে বোটে করে বাইরে বেরিয়েছিল, পুলিশেরা সেই বোটটা খুঁজে পেয়েছে। তবে এলি জানায় যে সেটার মধ্যে অরেঞ্জ কালারের একটা লাইফ জ্যাকেট রয়েছে, সেটা মিসিং রয়েছে। হয়তো অ্যানা নামক সেই ছোট বাচ্চা মেয়েটা জীবিত রয়েছে এখনো, কে জানে। তবে তার পিতার মনে তো নানান চিন্তা। একই সাথে প্যারিসের মাথাতেও নানান চিন্তা তৈরি হচ্ছে, কারণ সে লক্ষ্য করেছে যে তার মায়ের যতবার সেই সিজারটা উঠেছে ততবারই সেই লেকের জলটা নেমে গেছে। যেমনটা বললাম, তার মায়ের একটা রোগ ছিল এবং তার পিতা সেই সময়গুলোকে নোট করে রাখতো, যখন যখন তার মায়ের সেই সিজারটা উঠতো, সেই রোগটা লাগতো। এবং প্যারিস সেই লেকের রিপোর্টটা জোগাড় করে এনেছে এবং সেটা হুবহু মিলে যাচ্ছে যে যেদিন যেদিন তার মায়ের সেই সিজারটা উঠেছে সেদিন সেই লেকের জলটা নেমে গেছে নিচে। অন্যদিকে এলির মা সিলেস্ট, সেও চিন্তিত যে অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যানা অবশ্যই তার নিজের মেয়ে তো না, তবে সে তাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে এবং সে চায় যে এলিও অ্যানাকে তার নিজের বোনই মনে করুক। তবে এখন যেহেতু অ্যানাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো আর অ্যানা কোনোদিন ফিরে আসবে না। সেলেস্ট হাল ছেড়ে দিয়েছে। আসলে এটা তো নতুন কিছু না, তার নিজেরই হাজবেন্ড, সেও তো বহু বছর আগে তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, অর্থাৎ এলির পিতা। সে নাকি একটা মেয়েকে ভালোবাসত এবং তার জন্যই সে এলির মাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। এই কথাটা সে এলিকে এতদিন বলেনি। এলি জানতো যে তার পিতা নাকি মিসিং, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে এলির মাকে ছেড়ে দিয়ে চলে গেছিল একটা মেয়ের জন্য। সেই মেয়েটার সাথে এলির মায়ের মুখোমুখি হয়েছিল, তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল যখন এলি অনেক ছোট ছিল। তা সত্ত্বেও তার পিতা তার জন্য আর ফিরে আসেনি। কথাগুলো এলির মনটা ভেঙে দেয়। যে পিতার খোঁজে সে এতদিন লেগে রয়েছে, সেই মানুষটাই যে এত খারাপ সে কোনোদিন কল্পনাই করতে পারেনি। তার নিজের বর্তমান পরিবারটাকে সে নিজের মনে করতে পারছে না। সেই ছোট মেয়েটা অর্থাৎ অ্যানা, যে এলিকে এতটা ভালোবাসত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এলির চারপাশটা যেন ভেঙে চুরে যাচ্ছে। সেই কারণে এলি নিজের থেকে বোট নিয়ে বেরিয়ে পড়ে অ্যানাকে খোঁজার জন্য। আসলে সে অ্যানার মিসিং হওয়ার জন্য নিজেকে দায়ী করছে, কারণ সেই মেয়েটা তো এলিকে খোঁজার জন্যই একা একা বেরিয়েছিল। এলি রাতের বেলা সেই লেকে গিয়ে পৌঁছায়। পুলিশ তখনও সেখানে চারিদিকে তল্লাশি করছে, তবে এলি লুকিয়ে রয়েছে যাতে পুলিশেরা তাকে না দেখতে পায়। সে লুকিয়ে লুকিয়ে চলছে এবং চলতে চলতেই যেন সে একটা ভিন্ন স্থানে গিয়ে পৌঁছায়। ভিন্ন স্থান বলতে জঙ্গলটা তো সেই একই রয়েছে, তবে চারপাশটা একটু আলাদা লাগছে। সাথে তার ফোনটাও নেই। সে যে বোটটায় করে এসেছে সেই বোটটাও সে দেখতে পাচ্ছে না এবং চারপাশে যে পুলিশগুলো সেগুলো আচমকা নেই। এলি খুবই কনফিউজ। সে ভবগুড়ের মতন চারিদিকে ঘুরছে এবং দূরে একটা মানুষকে দেখতে পায়। সেই মানুষটা অ্যাকচুয়ালি সকালবেলা সেখানে ফিশিং করতে আসছিল। সেই মানুষটার সাহায্য নিয়ে এলি তার বাড়িতে গিয়ে পৌঁছায়, তার মায়ের কাছে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে তার পিতা যেন কিছু একটা খুঁজছে। তার মা খুবই চিন্তিত এবং তার মা তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি জলাশয়তে কিছু দেখেছো, বা গতকাল রাতে অ্যানা কি তার সাথে বা তার পিছু পিছু কোথাও গিয়েছিল, কারণ অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তার মা চারিদিকে ফোন করছে। তবে ওয়েট, এটা তো পুরনো খবর না। অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চারিদিকে খোঁজ পর্ব চলছে, এটা তো মোটামুটি একদিন আগের খবর। সেলেস তখন এলিকে জানায় যে ড্যানিয়েলের বোট প্রয়োজন। এলি যাতে তৎক্ষণাৎ তাকে সেই বোটটা দেয়। অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে সে খুঁজতে যাবে। আর তখন এলি জানলা দিয়ে দেখতে পায় যে তার নিজেরই আর একটা ভেরিয়েন্ট সেইখানে বোটে করে ফিরে আসে। এখন ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এই এলি টাইম ট্রাভেল করে একদিন আগে গিয়ে পৌঁছেছে। আর সেই কারণেই তো প্রথম এলিকে যখন আমরা দেখেছিলাম, যখন সে প্রথম জানতে পেরেছিল যে অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তার মা তার সাথে অদ্ভুত আচরণ করে যে সে এখানে দাঁড়িয়ে আছে কেন, তাকে তো তার পিতার কাছে অর্থাৎ ড্যানিয়েলের কাছে যাওয়া প্রয়োজন। আসলে তার মা এই কথাটা তো এই টাইম ট্রাভেল করে আসায় এলিকে অলরেডি বলে ফেলেছে। সেই কারণে সে এলি যখন আরেকবার এখানে আসে, সে একটু রেগে যায় যে সে এখানে এখনও কেন দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, সেই টাইম ট্রাভেল করে আসা এলি সে তো বুঝতে তো পেরেছে যে এখানে সময়ের কিছু লোচা হয়েছে, কিছু উল্টোপাল্টা হয়েছে। সে চুপচাপ বোটটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর সেই কারণেই তো প্রথমে আমরা দেখেছিলাম যে এলির সেই বোটটা পাওয়া যাচ্ছে না। সে বলেছিল যে সেই বোটটা সে এখানেই রেখেছে, কিন্তু আচমকা সেটা কিভাবে গায়েব হয়ে যায়। আসলে সেই তার নিজের বোটটা নিয়ে চলে গিয়েছিল। আশা করি ব্যাপারটা এখন আপনাদের বোঝাতে পেরেছি আমি। এলি এবং প্যারিস তারা ঠিক এক্স্যাক্টলি সেম জায়গাতে ছিল, পার্থক্যটা ছিল জাস্ট সময়ের। এলির সামনে যে ব্রিজটা ভেঙে পড়ে রয়েছে, প্যারিসের সামনে সেই ব্রিজটা তখনও ঠিকঠাক রয়েছে। যাই হোক, এলি ঠিক সেই স্থানটাতে গিয়ে পৌঁছায় যে স্থান থেকে সে সময়ের আগে গিয়ে পৌঁছেছিল এবং আবারও সে এক অদ্ভুত ফিনোমেনা লক্ষ্য করতে পারে। সে একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায় যেটাকে ইন বিটুইনও বলা যেতে পারে। সেটা হচ্ছে দুটো সময়ের মাঝে। সেখানে সে অ্যানার আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজের পিছু করতে থাকে। অন্যদিকে প্যারিস, সেও তো সে অদ্ভুত স্থানটা ভালো মতন খতিয়ে দেখছে এবং সেও এলির আওয়াজ শুনতে পায় যে অ্যানাকে ডাকছে। সো একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার যে সেই লেকে একটা নির্দিষ্ট স্থান রয়েছে
যে স্থানটার নাম হচ্ছে ফাউন্ড হার্ট। যাই হোক, এই নামটারও একটা মানে রয়েছে যেটা নিয়ে পরে ডিসকাশন করছি। তো সেই স্থানটাতে একটা নির্দিষ্ট সময়তে একটা পোর্টাল ওপেন হচ্ছে যেটা মানুষকে এক ভিন্ন সময়তে নিয়ে যাচ্ছে। তবে সেই সময়টা নির্দিষ্ট না, আপনি র্যান্ডামলি পৌঁছাচ্ছেন, আপনি জানেন না যে আপনি নিজে কোন সময়তে গিয়ে পৌঁছাবেন। উদাহরণস্বরূপ যেমন বলতে পারি যে একটা ঘরে দুটো দরজা রয়েছে, একটা দরজা আপনাকে অতীতে নিয়ে যাচ্ছে, একটা দরজা আপনাকে ভবিষ্যতে নিয়ে যাচ্ছে। তবে সেই ঘরটা হচ্ছে ইন বিটুইন, যেটা কোনো সময়েরই অংশ না। আর সেই স্থানটাতে পৌঁছানোর পরেই তো সবার কান বন্ধ হয়ে যাচ্ছে, কান থেকে রক্ত বেরোচ্ছে, এক অদ্ভুত টাইপের ফিলিংস পাচ্ছে তারা। আমি যদিও ঘর দিয়ে উদাহরণ তো দিলাম, তবে সেই ঘরের দরজা অনেক। এলি সেরকমভাবে আর একটা সময়তে গিয়ে পৌঁছায়, সে অ্যানাকে ফাইনালি খুঁজে পায়। তবে এটা সেই অ্যানা না যে হারিয়ে গেছে। এই ঘটনাটা ঠিক 1 মাস আগে, যখন এলি তার মায়ের সাথে ঝগড়া করে ঘরে ভাঙচুর করে চলে এসেছিল এবং অ্যানা তার পিছু করেছিল। এলির মনে আছে যে অ্যানার তো একটা দাঁত পড়ে গিয়েছিল, সে নিজে তুলে দিয়েছিল, তবে সেখানে এখন দাঁত রয়েছে। এই ঘটনাটা এলির মনে আছে যে এটা 1 মাস আগের, অর্থাৎ এটা সেই অ্যানা না যে হারিয়ে গেছে। সে অ্যানাকে তৎক্ষণাৎ বাড়িতে পৌঁছে দিয়ে আসে। অন্যদিকে প্যারিস, সেও তো সেই জঙ্গলে ছিল, এলির আওয়াজটা শুনতে পেয়েছিল এবং সেও সেই ইন বিটুইনে পৌঁছায় যেখানে সব আওয়াজ বন্ধ হয়ে যায়, অর্থাৎ দুটো সময়ের মাঝখানটা। প্যারিস ফাইনালি সেই ঘর থেকে তো বাইরে বেরিয়েছে এবং সে সেই জঙ্গলের মধ্যে একটা বাচ্চাকে আহত অবস্থায় পায়। যে বাচ্চাটা আর কেউ না, সেটা হচ্ছে অ্যানা। আমরা বুঝতে পারি যে এইটাই হচ্ছে সেই অ্যানা যে হারিয়ে গিয়েছে। সম্ভবত সে তার বোট নিয়ে এখানে এসেছিল এবং সেই পোর্টালের মধ্যে ঢুকে একটা অন্য সময়কালে এসে পৌঁছেছে এবং সে ঘায়েল। প্যারিস তৎক্ষণাৎ তাকে কোলে করে তুলে জঙ্গল থেকে বাইরে বেরোয় এবং সাহায্য খুঁজতে থাকে, তার চিকিৎসা প্রয়োজন। এবং সে লক্ষ্য করে যে এটা হচ্ছে সেই সময় যখন সেখানে বাঁধটা তৈরি হচ্ছিল, খনন করার জন্য ডায়নামাইট ইউজ হচ্ছিল, যে আওয়াজটা প্যারিস আগেও শুনতে পেয়েছে। কিছু লোকের হাতে সে সেই বাচ্চাটাকে তুলে দেয়, অর্থাৎ অ্যানা, যার চিকিৎসা প্রয়োজন। তবে সেই লোকগুলো পাল্টে তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি কি করছিলে সেই বাচ্চাটার সাথে এবং সেই জঙ্গলেই বা কী করছিলে। যাই হোক, সিচুয়েশনটা গরম হওয়ার আগে প্যারিস তো সেখান থেকে পালায়। তবে সেই লোকগুলোর থেকে জানতে তো পারে যে এখন সময়টা হচ্ছে 1952 এবং সেখানে ক্যাডো লেক বলে কোনো জায়গা নেই। হ্যাঁ, এই স্থানটার নাম ক্যাডো এবং অবভিয়াসলি সেখানে জঙ্গল তো আছে এবং সেখানে উলফও রয়েছে। আমরা এই উত্তরটা তো এবার ফাইনালি পেয়ে গেলাম যে সম্ভবত সেখানে যখন সেই পোর্টালটা ওপেন হয়, সেই দরজাটা, তখন হয়তো এই উলফগুলোই ভুলবশত সময়ের ওপারে চলে যায়, যার কারণেই বর্তমান সময়তে বহু মানুষ এই লেকের মধ্যে বেশ কিছু উলফদের দেখেছে। যাই হোক, প্যারিস কিন্তু এখন মনে মনে খুশি, সে ফাইনালি রিয়েলাইজ করেছে যে সেটা একটা পোর্টাল যেটার মাধ্যমে আপনি সময়ের আগে পরে যেতে পারবেন এবং হয়তো এবার সে তার মাকে বাঁচাতে পারবে। একই সাথে আমরা এই উত্তরটাও তো পেয়ে গেলাম যে অ্যানা সেই জঙ্গলের মধ্যে বা সেই লেকের মধ্যে যে মথগুলোকে পেয়েছিল, যেগুলো নাকি বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো অবশ্যই সেই পোর্টালের মাধ্যমে বর্তমান সময়কালে চলে এসেছিল। সেই পোর্টালগুলো সেখানে র্যান্ডামলি রয়েছে, আপনাকে কোন স্থানে যেতে হবে এবং আপনি টাইম ট্রাভেল করে যে কোন সময়তে গিয়ে পৌঁছাবেন এটা আপনি জানবেন না। সেই কারণেই তো এলি এক অদ্ভুত সময়কালে গিয়ে পৌঁছেছিল, যখন সেই স্থানের গাছপালাগুলো এক অদ্ভুত রকমের ছিল, চারিদিকে কুয়াশা, মানে লেক বা জঙ্গলের মতন না। সময়কালটা কবেকার জানি না, হয়তো আরও পুরনো হতে পারে। তবে এটুকুনি তো আমরা জানি, সেই পোর্টালের এপার ওপারে শুধু মানুষ, জন্তু বা পতঙ্গ না, বরং শব্দও আসছে। এলি সেখানে তার নিজের ফোনের আওয়াজ শুনতে পায় এবং সেই ফোনের আওয়াজটা ফলো করতে করতেই সে পোর্টাল ক্রস করে আবার তার আগের জায়গাতে গিয়ে পৌঁছায়। ফোনটা সে রিসিভ করে এবং ড্যানিয়েল থেকে ফোন করেছে। ড্যানিয়েল খুবই চিন্তিত যে আবার এলি কোথায় চলে গেল। তার এক মেয়ে অ্যানাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এলিকেও পাওয়া যাচ্ছে না। তবে এলি সে তুই রহস্য উদ্ঘাটন না করা ছাড়া বাড়িতে গিয়ে পৌঁছাবে না। তার সেই বোটের মধ্যে দড়ি ছিল, সে দড়ির এক প্রান্ত একটা গাছের সাথে বেঁধে আর এক প্রান্ত নিজের সাথে বেঁধে এগোচ্ছে। তাকে বুঝতে হবে যে সে কোন সময় থেকে কোন সময়তে যাচ্ছে। দড়ির এক প্রান্ত যে গাছে বাঁধা রয়েছে সেটা অবশ্যই বর্তমান এবং সে নিজে চলতে চলতে আবারও অতীতের আর একটা সময়তে গিয়ে পৌঁছায়। তবে এলি তো একা সেই রহস্যের পিছনে নেই, প্যারিসও রয়েছে। সেও সেই সময়ের দরজার মধ্যে প্রবেশ করে এবং ইন বিটুইনে গিয়ে পৌঁছায় সেই ঘরের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি কোনো সময়কালের অংশ না। এবং সেখানে সে সেই দড়িটা লক্ষ্য করতে পারে যে দড়িটা এলি সেই গাছের সাথে বেঁধেছিল। এইটুকুনি তো জানি যে সেই দড়ির এক প্রান্তে এলির বর্তমানকাল অর্থাৎ 2022 এবং আর এক প্রান্তে অতীতের কোনো একটা সময় যেটা আমরা এখনও জানি না। প্যারিস যদি সেই দড়িটা ফলো করে তাহলে সে অবশ্যই একদিকে নয় এলিকে পাবে, নয়তো আরেক দিকে এলির সেই বর্তমান সময়তে গিয়ে পৌঁছাবে এবং সে সেই সময়তে গিয়েই পৌঁছায়, অর্থাৎ 2022-এ। সে বেচারা ভেবেছিল যে সে হয়তো নিজের সময়তে গিয়ে পৌঁছেছে। পুলিশ সেখানে পেট্রোলিং দিচ্ছে, আকাশে হেলিকপ্টার উঠছে। আসলে এই পুলিশগুলো তো অ্যানা নামক সেই বাচ্চা মেয়েটাকেই তো খুঁজছে। অন্যদিকে প্যারিস তো সেখানে একটা বোট ইউজ করছিল, যে বোটটা ছিল অ্যানা নামক সেই বাচ্চা মেয়েটারই। পুলিশ সন্দেহ করে যে এই বেটাই হয়তো অ্যানা নামক সেই মেয়েটাকে কিডন্যাপ করেছে। পুলিশ তাকে ধাওয়া দেয় এবং প্যারিস ধরা পড়ে যায়। অন্যদিকে এলি, সে নিজেও জানে না সে কোন সময়কালে পৌঁছেছে। তবে আশেপাশে বহু নোংরা আবর্জনা দেখতে পায় যেগুলো জলের সাথে ভেসে এসেছে, যার মধ্যে একটা ছিল অ্যানার লাইফ জ্যাকেট।
সে সেই সময়কালে এসে পৌঁছায় এবং দেখতে পায় এখন হচ্ছে সময়টা 2005 এবং সেখানে আমরা একটা বিড়ালের ছবিও দেখতে পাই যাকে সেখানে আচমকা পাওয়া গেছিল। মোটমাট আমরা বুঝতে পারি যে এই স্থানে এরকম ঘটনা বহু আগে থেকে ঘটছে যে আচমকা মানুষ কিছু না কিছু একটা জিনিস দেখছে, আর সেই কারণে এই স্থানটার নাম হচ্ছে ফাউন্ড হার্ট। দেখুন, কোনো জীবজন্তু পশু পাখির একটা গ্রুপকে হার্ট বলা হয়। আমার মনে হয় যে কোনো জীবজন্তু বা পশু পাখি সেই পোর্টালের মাধ্যমে আচমকা অন্য একটা সময়তে চলে গিয়েছিল, যাদেরকে সেখানকার লোকেরা আচমকা দেখে এবং সেই স্থানের নাম দেওয়া হয় ফাউন্ড হার্ট। সো এলি তো চারদিকে অ্যানার ছবি নিয়ে ঘুরছে, সবাইকে দেখাচ্ছে, তবে কেউ চিনতে পারছে না। তবে সেখানে সে একটা গাড়ি দেখতে পায়, যে গাড়িতে একটা নেকলেস ঝুলছে। এই নেকলেসটা তো এলির মা ইউজ করতো। এলি কোনো মতে সেই গাড়ির মধ্যে থেকে নেকলেসটা চুরি করে এবং সেই গাড়ির মালকিন যখন সেখানে চলে আসে, এলি তাকে জিজ্ঞেস করে যে এই নেকলেসটা তুমি কোথা থেকে পেলে। সেই মেয়েটার সাথে একটা বাচ্চা ছিল। সেই মেয়েটা জানায় যে এই নেকলেসটা তার হাজব্যান্ডের মায়ের, যার নাম ছিল অ্যানা ল্যাং। মেয়েটা জানে যে তার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে চলে গেছে কোথায়। সেই মেয়েটা তার গাড়িতে তার হাজব্যান্ডের মিসিং পোস্টারগুলো নিয়ে রেখেছে এবং এলি দেখতে পায় যে তার হাজব্যান্ড হচ্ছে এলির নিজেরই পিতা। অর্থাৎ এলির সামনে যে মহিলাটা রয়েছে সেটা হচ্ছে এলির নিজেরই মা এবং তার হাতে যে ছোট বাচ্চাটা রয়েছে সেটা এলি নিজেই। মনে আছে একটু আগে আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম, এলির মা অর্থাৎ সেলেস্ট এলিকে বলেছিল যে তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল আর একটা মেয়ের জন্য। এলির মা সন্দেহ করেছিল যে এইটাই হয়তো সেই মেয়েটা যার জন্য তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল এবং সেই মেয়েটাই হয়তো তার হাজব্যান্ডের সেই নেকলেসটা নিতে এসেছে এখানে। তবে সে তো জানতো না যে সেটা তার নিজেরই মেয়ে। তবে এরকম একটা কমপ্লিকেশন ফ্যামিলি ট্রি তৈরি হলো কী করে? অবভিয়াসলি আপনারাও কনফিউজড, আমিও কনফিউজড, তবে চিন্তা নেই, জিনিসটা খুব ব্রিলিয়েন্টলি এক্সপ্লেন করা হয়েছে গল্পে। যাই হোক, সেই সেলেস্ট এলিকে বলছে যে তুমি কি জানো যে আমার স্বামী কোথায়? যদি তাকে তুমি দেখে থাকো বা যদি সে তোমার সাথে থাকে তো দয়া করে বলো যে তার মেয়ে তাকে খুঁজছে, তার ছোট মেয়েটা। এলি এইসব দৃশ্য দেখে তৎক্ষণাৎ সেখান থেকে পালায়। সে একটা সাইবার ক্যাফেতে চলে যায় যেখানে সে অ্যানা ল্যাংয়ের ব্যাপারে সার্চ করতে থাকে। প্রথমে সে অ্যানা বেনেট নামে সার্চ করে, কারণ সেই ছোট অ্যানার সারনেম তো বেনেট ছিল, তবে সেই নামে তো সে কিছুই পায় না। তারপরে সে অ্যানা ল্যাংয়ের নামে সার্চ করে এবং সে ফাইনালি পেয়ে যায় অ্যানা ল্যাং, যে 1999 সালে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। গল্পের শুরুতেই তো দেখেছিলাম যে প্যারিসের মা মারা গিয়েছিল অ্যানা ল্যাং। অ্যানা ল্যাং যখন মারা যায় তখন তার বয়স ছিল 55। তাহলে হিসেব মতন তার জন্ম হয়েছে 1944-এ। সেই ছোট অ্যানা যখন হারিয়ে গেছিল তখন তার বয়স ছিল 8। তো 1944 থেকে আরও 8 যোগ করে দিলাম, কত হলো? 1952। এলি তখন 1952 সালে সেই স্থানের স্কুলের আর্কাইভগুলো সার্চ করতে থাকে এবং সেখানে বাচ্চাগুলোর মধ্যে সে সেই অ্যানাকে দেখতে পায়, তার বোনকে। এখন আশা করি বোঝা গেছে আপনাদের ডাউটটা, যদি এখনও স্টিল ডাউট থাকে তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেই ছোট অ্যানা টাইম ট্রাভেল করে ভুলবশত 1952 সালে গিয়ে পৌঁছায়, যেখানে সে ঘায়েল হয়ে সেই জঙ্গলেই পড়েছিল। পরে প্যারিস সেখানে পৌঁছায় এবং অ্যানাকে আহত অবস্থায় পায় এবং সেখানকার লোকাল মানুষদের হাতে দিয়ে দেয় যাতে অ্যানার চিকিৎসাটা হয়। তারপরে থেকে অ্যানা সেখানেই বড় হয়েছে। পরবর্তীকালে সে একটা ভালো স্কুল টিচারে পরিণত হয় এবং বেন ল্যাংকে বিয়ে করে। তারপর থেকেই তার নাম হয়ে যায় অ্যানা ল্যাং। বেন ল্যাংকে প্যারিসের পিতা। যাই হোক, তাদের একটা বাচ্চাও হয়, একটা ছেলে, যেটা হচ্ছে প্যারিস। সো এবার আশা করি বুঝতে পারলেন লুপের সাইকেলটা, যে প্যারিস যে বাচ্চাটাকে বাঁচালো সেটাই তার নিজের মা। কি ভাই, নেটফ্লিক্সের সেই ডার্ক সিরিজটার মতন লাগছে তো এবার নাকি? এই সিনেমাটাতে ডার্ক থেকে অনেক ইন্সপিরেশন নেওয়া হয়েছে। সো এটা ডার্কের ভেরি লাইট ভার্সন আমরা বলতে পারি এই সিনেমাটাকে। তো যাই হোক, এলি তো এই মুহূর্তে রয়েছে 2005-এ, তবে প্যারিস সে 2022-এ আটকে রয়েছে। সেই হসপিটালে নিউজ চলছিল এবং নিউজ দেখেই প্যারিস বুঝতে পেরে যায় যে অ্যানা নামক একটা বাচ্চা মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই অ্যানাকেই তো সে বাঁচিয়েছে, যে পরবর্তীকালে তার নিজের মায়ে পরিণত হবে। আর নিয়তির খেলা দেখুন, প্যারিসের পিতাকে এই হসপিটালেই রাখা হয়েছে। প্যারিস কোনো মতে পুলিশদের বোকা বানিয়ে তার পিতার সাথে সাক্ষাৎ করে। তার পিতা অলওয়েজ অ্যানাকে একটু পাগল মনে করেছিল, হয়তো তার মাথার সমস্যা আছে এরকম মনে করতো। আর কেনই বা মনে করবে না? একটা ছোট মেয়ে যার জীবনের প্রথম 8টা বছর সে একটা ভিন্ন সময়কালে কাটিয়েছে, সে যখন সত্য কথাটা সবাইকে জানাবে বাকি লোকেরা তো তাকে পাগলই মনে করবে। তবে প্যারিস সত্যটা তার পিতাকে জানায়। অন্যদিকে তার পিতা যে ভেন্টিলেশনে রয়েছে সে কথা তো বলতে পারছে না, তবে সে খুবই খুশি প্যারিসকে দেখে, কারণ প্যারিসকে সে ফাইনালি ফিরে পেয়েছে। এখন সময়কালটা কিন্তু 2022 এবং প্যারিসের সময়কালটা ছিল 2003। সেই 2003 থেকে কিন্তু প্যারিস গায়েব এবং এত দিন ধরে তার পিতা তার নিজের ছেলেকে খুঁজছে এবং এতগুলো বছর পর সে তার নিজের ছেলেকে নিজের সামনে দেখছে, ঠিক এক্স্যাক্টলি সেম দেখতে, একই রকম। অবশ্যই প্যারিস বলে তো বোঝাতে পারছে না যে সেই লেকের মধ্যে কিছু তো একটা আছে, তবে ফাইনালি সে তার নিজের মাকে বাঁচিয়ে দিয়েছে। কথাটার মানে আমি লাস্ট এক্সপ্লেন করছি। যাই হোক, পুলিশরা প্যারিসকে ধরতে যাবে, তবে সে কোনো মতে সে হসপিটাল থেকে বেরিয়ে পালায়। তাকে তার নিজের সময়কালে ফিরতে হবে। সে একটা কাপলের গাড়ি চুরি করে নিয়ে পালায়, যে কাপলটা আর কেউ না, সেটা ছিল সেলেস্ট এবং ড্যানিয়েল।
সেলেস জাস্ট প্যারিসের মুখটা থেকে অবাক হয়ে যায় যে এই মানুষটাকে হুবহু তার হাজব্যান্ডের মতন দেখতে, যে তাকে বহু বছর আগে ছেড়ে দিয়ে চলে গেছিল। প্যারিস তারপর গাড়ি করে তো পালায়, তবে চারপাশ থেকে পুলিশ তাকে ঘিরে ফেলেছে। তার পালানোর আর কোনো রাস্তা নেই। সে ব্রিজের উপরে রয়েছে, সে বুঝতে পেরে যায় যে সেই লেকের জল যখনই কমে তখনই পোর্টালটা ওপেন হয় আর তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো তাকে তৎক্ষণাৎ সেখান থেকে বেরোতে হবে, নইলে সে তার নিজের সময়তে ফিরতে পারবে না। সেই কারণে সে সেই ব্রিজ থেকে ঝাঁপ মারে। তবে দুর্ভাগ্যবশত সেই ড্যামটা, সেই বাঁধটা তখন রিপেয়ারিংয়ের কাজ চলছিল, যে খবরটা গোটা সিনেমাতে বহুবার আমাদের শুনিয়েছে। আর সেটা তখন ভেঙে যায় আচমকা, যার কারণে সেখানে জলে একটা বড় ঢেউ আসে এবং প্যারিস সে মাথায় বাড়ি খেয়ে সেখানে জলে ডুবে মারা যায়। এটা খুবই আনফর্চুনেট যে মানুষটা এত লড়াই করলো প্রথম থেকে, তার এরকম একটা এন্ডিং হলো। বাট টু বি অনেস্ট, এটা স্যাড এন্ডিং না। কেন আমি সেটাও বলবো আপনাদের। অন্যদিকে এলি যে বুদ্ধি করে সেই দড়িটা বেঁধে রেখেছিল যাতে সে সেই পোর্টালের মাধ্যমে নিজের সঠিক স্থানে গিয়ে পৌঁছায়, সেই দড়ির সাহায্য নিয়েই সে সঠিক স্থানে গিয়ে তো পৌঁছায়। সেই বাঁধ ভাঙা জল সেখানে চলে আসে এবং সেই পোর্টালটাও সেখানে বন্ধ হয়ে যায়। এবং সেই পোর্টালটা যখন বন্ধ হয়ে যায় তো দুটো সময়কালের মাঝখানে যে দড়িটা সে বেঁধেছিল সেই দড়িটাও মাঝ বরাবর কেটে যায়। এবং আমরা ফাইনালি সেই কুমিরটারও রহস্যটা জানতে পারি যে সে কেন মাঝ বরাবর এরকম স্লাইস ছিল, একদম স্ট্রেট কাটা ছিল তার বডিটা। অবশ্যই বেচারে সেই কুমিরটা সেই পোর্টালের মাঝে দুটো সময়ের মাঝখানে ছিল যখন সেই পোর্টালটা বন্ধ হয়ে যায় এবং তার শরীরের অর্ধেকটা একটা অন্য সময়কালে গিয়ে ফেসে যায়। এবং দেখুন এইটাও এখন মেক সেন্স করছে যে এলি যখন সেই দড়িটা ধরে তার নিজের সময়কালে যাচ্ছিল তখন তার কাছে থাকা সেই নেকলেসটা একটা গাছে বেঁধে আটকে যায়। এলি সেটা আর হাতে নেয় না, বরং নিজের সময়কালে গিয়ে ফেরত চলে যায় এবং সে যে দড়িটা বেঁধেছিল সেই দড়িটাও আর একটা সময়তে গিয়ে হারিয়ে যায়। এখন আপনাদের সেই সিনটার কথা কি মনে আছে? প্যারিস যখন এই লেকটা ক্লিন করছিল তখন তার সেই বোটের পাখাতে একটা দড়ি এবং একটা নেকলেস জড়িয়ে গেছিল। এটাই হচ্ছে সেই দড়ির অর্ধেকটা যেটা প্যারিস বেঁধে রেখেছিল। এখন জল বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার রহস্যটা তেমনভাবে এক্সপ্লেন করা হয়নি, তবে যেটা আমার মনে হয় যে যখন সেখানে পোর্টালটা ওপেন হয় তখন পোর্টালের মাধ্যমে জলটাও অবশ্যই সেই সময়কালে চলে যায় যখন সেই স্থানে শুধু জঙ্গল ছিল, তাই ফলস্বরূপ সেখানে জলের স্তর কিছুটা নেমে যাবে। বাট পোর্টালটা এখানে কেন তৈরি হচ্ছে এই সায়েন্সটা এখন আমাদের এক্সপ্লেন করা হয়নি। এর ইতিহাসটা তো অনেক পুরনো, এইটুকুনি তো আমরা বুঝেছি, কারণ অ্যানা সেখানে সেই পুরোনো দিনের মদগুলোকে দেখতে পেয়েছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। একই সাথে এলি সেই পোর্টালের মাধ্যমে এক অন্য স্থানে গিয়ে পৌঁছায় যে সময়কালটা দেখতে বড় অদ্ভুত। এই রহস্যটা তো উদ্ঘাটন হয়নি, তবে কিছু রহস্যই ভালো লাগে। যাই হোক, এলি ফাইনালি তার সময়কালে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে ড্যানিয়েল বোটে করে এলিকে খুঁজছে। ড্যানিয়েল খুবই খুশি এলিকে পেয়ে। আসলে সেও তো এলিকে নিজের মেয়ে মনে করে, যদিও এলি এতদিন এই পরিবারটাকে নিজের পরিবার মনে করছে না, তবে এখন সে রিয়েলাইজ করে যে তাদের মধ্যেও তো রক্তের সম্পর্ক রয়েছে, এটাও তো তার পরিবার। এবং আশা করি আপনারা বুঝেছেন, যদি না বোঝেন তো বুঝিয়ে দিচ্ছি। সেই বাচ্চা মেয়েটা অ্যানা, সেটা তো ড্যানিয়েলেরই মেয়ে, তার মধ্যে ড্যানিয়েলের রক্তই তো রয়েছে। তো সেই অ্যানা টাইম ট্রাভেল করে অতীতে গেল 1952 এবং অতীতে বেন নামক একজন মানুষের সাথে তার বিয়ে হলো। বেন এবং অ্যানার বাচ্চা হলো যার নাম হচ্ছে প্যারিস। পরে প্যারিসের সাথে সেলেস্ট নামক একটা মেয়ের ভালোবাসা হলো এবং তাদের আর একটা বাচ্চা হলো যেটা হচ্ছে এলি। তাহলে বুঝে গেলেন এবার কানেকশনটা। সো এলি বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করে। তার মা বসে টিভি দেখছে। সেই মানুষটার ছবি যাকে সাসপেক্ট ধরা হয়েছে যে এ হয়তো অ্যানাকে কিডন্যাপ করেছে, কারণ অ্যানার সেই বোটেই সেই মানুষটাকে পাওয়া গেছিল, অর্থাৎ প্যারিস। সেলেস্ট ভাবছে যে এই মানুষটাকে হুবহু সেই প্যারিসের মতনই দেখতে, অর্থাৎ তার বয়ফ্রেন্ড যে বহু বছর আগে তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। তবে এলি জানে যে না, সে তাকে ছেড়ে দিয়ে চলে যায়নি। আসলে এই গল্পে প্রত্যেকেই তো ট্রাভেলার, তাদের প্রত্যেকের নিয়তি আগের থেকে নির্ধারিত ছিল। প্রি ডেস্টিনেশন প্যারাডক্স তার একটা প্যারাডক্সের অংশ, যারা প্রত্যেকে এই লুপটাকে কন্টিনিউ করে যাচ্ছে। এলি তার মাকে অ্যানার সেই ছবিটা দেখায় যেটা সেই ক্যাফে থেকে সে বার করেছিল। অ্যানা একদম নিরাপদ, অবশ্যই সে একটা অন্য সময়কালে রয়েছে, তবে সে ঠিক আছে। এবং তার হাজব্যান্ড অর্থাৎ প্যারিস তাকে ছেড়ে যায়নি কোথাও, বরং এই সময়ের সাইকেলটাকে চালাতে সেও একটা বড় ভূমিকা নিয়েছে। প্যারিস ছেলেটা তো চেয়েছিল সেলেস্টের সাথেই থাকতে, সে তো অ্যাকচুয়ালি সেলেস্টকে ভালোবেসেছিল। সে বেচারা টাইম ট্রাভেল করে 1952-তে যায় এবং 52 থেকে সরাসরি 2022-এ গিয়ে পৌঁছায়। সে চেয়েছিল নিজের সময়কালে ফেরত যেতে, তবে সে পারেনি। তার গল্প এইটুকুনি ছিল, কিন্তু সে ব্যর্থ না অ্যাকচুয়ালি। গল্পের শুরুতে যেটা দেখেছিলাম যে তার মা সেই দুর্ঘটনায় মারা গেছিল, আসলে তাদের গাড়িটা যখন জলে পড়েছিল তখনও তার মা জীবিত ছিল, কিন্তু প্যারিস তার মাকে বাঁচাতে পারেনি। যে রিগ্রেটটা তার মধ্যে সারাটা জীবন থেকে গেছে এবং সে তার মাকে ফাইনালি বাঁচিয়ে দেয়। অবশ্যই সেই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে তো না, তবে সেই সময়তে যখন তার মা অনেক ছোট ছিল, অর্থাৎ সেই 1952 সালের ঘটনার কথা বলছি আপনাদের। অন্যদিকে তার পিতা যে এতগুলো বছর ধরে তার ছেলের অপেক্ষায় ছিল, সেও তো মারা যাওয়ার আগে তার ছেলেকে একবার দেখতে পেরেছে। সেও তো সত্যটা জানতে পেরেছে যে তার স্ত্রী এবং তার ছেলে দুজনেই কেউ পাগল ছিল না, তাদের প্রত্যেকেরই একটা গল্প ছিল। এলি এতদিন ধরে এই পরিবারটাকে নিজের ফ্যামিলি তো মনে করতে পারেনি, তবে এখন সে বুঝতে পারে যে এই পরিবারের সাথে সে সরাসরি জড়িত রয়েছে।
এবং তার মাও তো রিয়েলাইজ করে যে সেই বহু বছর আগে যে মেয়েটার উপর সন্দেহ করেছিল যে যার কারণে তার স্বামী অর্থাৎ প্যারিস তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল সেটা তো তার নিজেরই মেয়ে ছিল। তারা প্রত্যেকে একটা প্যারাডক্সের অংশ যাদের নিয়তিটা একদম প্রিডেস্টিন্ড। তবে আর একটা প্রশ্ন আসে যে আমাদের প্যারিসকে কি মরতেই হতো? সে যদি না পালাতো এবং 2022 থেকে যেত তাহলে কি হতো? আমি জানি না কি হতো, হয়তো তাকে মরতেই হতো কারণ তার নিয়তিটা তো প্রিডেস্টিন্ড। সে না মরলে এই লুপের সাইকেলটা হয়তো চলতোই না। আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং ক্যাডোলেকের স্টোরি আপাতত এইটুকুই। গল্পের শুরুতেই আমি এটাকে ব্রিলিয়ান্ট বলেছিলাম কারণ আমি ইউজুয়ালি কোনো প্লট হলে এখানে খুঁজে পাইনি এবং এই সিনেমাটার ক্রিটিক রেসপন্স দুর্দান্ত। আর যদিও আমার এরকম একটু কমপ্লিকেটেড প্যাচালো গল্প ভালো লাগে, সেই কারণে আমি এই সিনেমাটাকে আরও বেশি এনজয় করেছি এবং সেই কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। বাকিটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমার ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না। প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে, যেখানে আমি ডিফারেন্ট কিছু কন্টেন্টও আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।